সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা ইতোমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসেছো। তো তোমাদের বাংলা প্রথম পত্র সম্পূর্ণ নির্ভুলভাবে যদি তোমরা সমাধানটা দেখতে চাও, নির্ভুল সমাধান আমরা নিয়ে এসেছি, নির্ভুল সমাধান নিয়ে এসেছি। তো আমাদের পূর্বে যে সাজেশনটা দেওয়া হয়েছিল, এখানে সাজেশন থেকে আমরা 100% কমন পেয়েছি। এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নগুলো, এখান থেকে আমরা শতভাগ ইনশাল্লাহ কমন পেয়েছি। তো দেখো, আমি এখানে প্রশ্নের যে সমাধানটা সেটা নিয়ে আসতেছে। দেখো, তো প্রথম প্রশ্ন যেটা আমার কাছে যে সেটটা আছে, সেটা হচ্ছে ঘ সেট। তো তোমরা সেট যেটাই থাকুক তোমরা মিলিয়ে নিবে প্রশ্নগুলো। যেমন প্রথম প্রশ্ন যেটা ছিল, বনফুলের মতে বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? উত্তর হবে হচ্ছে বিজ্ঞরা খুশি হচ্ছে, বিজ্ঞরা খুশি হয়। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা আছে এখানে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় দগ্ধবরের নরবরে খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? মোল্লাবাড়ির এক বিধবা। তাহলে এটা হবে 4 নাম্বার, মোল্লাবাড়ির এক বিধবা। এরপরে দেখা হচ্ছে, প্রমোদ চৌধুরীর মতে কোনটিকে অনেকে কুপরামর্শ মনে করেন? বই পড়াকে অনেকে কুপরামর্শ মনে করেন। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেওয়া আছে, দরিদ্র পরিবারের সন্তান তামিম মানুষের সহযোগিতায় পড়ালেখা শেষে জীবনে প্রতিষ্ঠা লাভ করে। একদিন তার গ্রামের এক দরিদ্র লোক মেয়ের চিকিৎসার জন্য তার কাছে সাহায্য চাইতে গেলে দারোয়ান দিয়ে তাকে বের করে দেয়। তখন দরিদ্র লোকটি তাকে বলল, আপনি শিক্ষিত হয়েছেন বটে, মানুষ হতে পারেননি। তো এখানে দেখো 4 নাম্বার যে প্রশ্নটা আছে, এখানে উদ্দীপক দিয়ে আমাদের দরিদ্র লোকটির কথা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন বাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ? তো আমরা দিব হচ্ছে এখানে, শিক্ষা তার বইয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। শিক্ষা শুধু তার বইয়ের ব্যাপার, অর্থাৎ বাহ্যিকগতভাবে সে শিক্ষা অর্জন করেছে, কিন্তু সে অন্তরের গত দিক দিয়ে কি সে বেড়ে ওঠেনি, এবং কি অন্তরের দিক দিয়ে সে কি বেড়ে উঠতে পারেনি। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন যেটা আছে, 5 নম্বর প্রশ্ন, তামিমের মনোভাব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বর্ণিত কোন বিষয়টিকে ফুটে উঠেছে? কোন বিষয়টি ফুটে উঠেছে? শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের বৈপরীত্য, অর্থাৎ আসলে আমাদের সমাজে শিক্ষার যে মূল মহত্বটা থাকে সেটা আমরা দেখতে পাই না। আসলে শিক্ষাটাকে মানুষ গ্রহণই করে এখানে কি গ্রহণ করে টাকা উপার্জন করা, কিংবা কীভাবে নিজেকে অন্যকে ঠকে, অন্যকে পিছনে ফেলে কীভাবে নিজেকে উপরে তোলা যায়, কিংবা কীভাবে নিজের স্বার্থটা হাসিল করা যায়। কিন্তু আসলে প্রকৃত শিক্ষিত যারা প্রকৃত শিক্ষিত তারা এটা নেয় না। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেরেছি যে তামিমের মধ্যে সেই প্রকৃত শিক্ষার অভাব রয়েছে, যার ফলে তার মধ্যে প্রকৃত শিক্ষার উদ্দেশ্যের বৈপরীত্য ঘটেছে, অর্থাৎ বিপরীত দিকটা ফুটে উঠেছে। এরপরে দেখা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দেখো সেই দিন এই মাঠ কবিতায় চরের খুব কাছে কি এসেছে? খেয়া নৌকাগুলো চরের খুব নিকটে এসেছিল। তো এটা কবিতার হুবহু লাইনগুলো আমরা দেখেছি। এরপরে দেখো 7 নম্বর যে প্রশ্নটা আছে এখানে, 7 নম্বর প্রশ্ন বলছে, প্রবাস বন্ধু রচনায় তামাম আফগানিস্তানে মশহুর বলতে কোনটিকে বোঝানো হয়েছে? অর্থাৎ একটা আঙ্গুরকে বোঝানো হয়েছিল এখানে। বিখ্যাত, মশহুর বলতে এখানে কোনটিকে বোঝানো? বিখ্যাত, বিখ্যাত বোঝাচ্ছে, মশহুর বলতে বিখ্যাত বোঝাচ্ছে। এরপর বলছে, দেখো জীবন বিনিময় কবিতায় শ্রেষ্ঠ ধন দান করতে কে বলেছিল? দরবেশ। এখানে মূলত দরবেশ এসে বলছিল কি, তাকে বাবরকে বলছিল তার যে হুমায়ুন তার পুত্রকে কি করতে হবে? দান করতে হবে। আর বাবরের কাছে সবথেকে তার প্রিয় যেটা, সবথেকে মূল্যবান যেটা, সেটা হচ্ছে কি তার পুত্র হুমায়ুন। তো এখানে দরবেশ এসে মূলত এই কথাটা বলেছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখো প্রতিনিয়ত, তারা ভিডিও দেখছো এবং তুমি কমেন্ট করছো, তো তোমরা আশা করি পরবর্তী যে তোমাদের পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতেও সর্বাধিক কমন পাবে। এবং আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের যে ইউটিউবের পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের কথাটাও বলা হয়েছে। তো তোমরা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে, ফলো করবে, এবং ওইখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। আরও একটা কথা বলে দিচ্ছি, আমাদের এই ভিডিওগুলো নিয়ে অনেকেই টিকটকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। তো আমাদের মূলত ইউটিউব এবং ফেসবুক এই দুইটাই অপশনে আছে আমাদের। আমরা অন্য কোনো অপশনে এখন পর্যন্ত ভিডিও ছাড়ি নাই। যদি তোমরা এগুলো পাও তাহলে এগুলো তোমরা প্রতিহত করবে। তো দেখো এরপরে 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তর, উচ্চশিক্ষার জন্য প্রবাসী গিয়ে বান্ধবীদের কথা ভুলতে পারে না রামিসা। বিশেষ করে বিকেলে গ্রামে দল বেঁধে ঘুরে বেড়ানোটা ভীষণ মিস করে। তার সকল কাজের মাঝে ফেলে আসা দিনগুলো তাকে ভীষণভাবে নাড়া দেয়। তো দেখো প্রথম 9 নম্বর প্রশ্ন যেটা আছে, রামিসার মানসিকতায় কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের সাদৃশ্য রয়েছে? এই যে দেখো, সততে হে নদ তুমি পরমর মনে। তো এখানে কবি যেমন বিদেশে বা প্রবাসে থেকে যেমন তার যে নদ কপোতাক্ষ নদকে মনে করে, ঠিক তেমনই রামিসা প্রবাসে যখন শিক্ষা অর্জন করার উচ্চ শিক্ষার জন্য যখন গিয়েছিল, তখন তার এই যে শৈশবে কেটে বেড়ানো এবং তার বন্ধু বান্ধব যারা ছিল তাদের কথা মনে পড়ে। যেখানে কপোতাক্ষ নদের কথা বাইকেল মধুসূদনের মনে পড়তো, এখানে হচ্ছে রামিসার মনে আছে শুধুমাত্র তার বন্ধু বান্ধব এবং তার গ্রামের কথা এখানে মনে আছে। তাইলে এখানে এই দিক থেকে মিল আছে। দেখো, সতত হে নদ তুমি পরমর মনে।
10 নম্বর প্রশ্ন, এখানে উদ্দীপকের রামিসা ও মাইকেল মধুসূদন দত্তের মনোভাবে প্রতিফলিত হয়েছে কোন দিকটি? মূলত দেখো, মাইকেল মধুসূদন দত্ত এবং রামিসার মধ্যে যে দিকটি প্রতিফলিত হয়েছে, স্মৃতিকাতরতা, তার মধ্যে স্মৃতির আবেশ ঘটছে এবং সে পূর্বের যে কাহিনীটা বা পূর্বে ঘটে যাওয়া বিষয়গুলো সে কি আনছে এখানে। এরপরে দেখো আনছে দেশপ্রেম, উচ্চাকাঙ্ক্ষা ছিল না তার মধ্যে। তাহলে আমাদের উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার উত্তর হবে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, উমর ফারুক কবিতায় খলিফা উমরের প্রাসাদ কি দিয়ে নির্মিত ছিল? আমরা জানি যে খলিফা উমরের প্রাসাদটা কোনো অট্টালিকা, বড় কোনো অট্টালিকা ছিল না, মাটি দিয়ে তৈরি করা ছিল। তাহলে 11 নম্বরের উত্তর হবে 2। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রচনায় হজরত উমরের শিথিল অঙ্গ মাটিতে লুটিয়ে পড়লো কেন? তো এটা আমরা সবাই জানি, বীরবাহু উমরের যে তার যে দেহটা মাটিতে লুটিয়ে পড়ার মূল কারণই হচ্ছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সংবাদটা সে সহ্য করতে পারেনি এবং সে এই কারণে কি সে অবশ হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। 13 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, আমাটির ভেপু গল্পে অপু চাল ভাজা চিবোতে পারছিল না কেন? মূলত অপু চাল ভাজা চিবোতে পারছিল না, আমরা এই কাহিনীটা জানি, তার দাঁতটা টকে গেছিল, আমকে দাঁত টকে। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতায় বঙ্গজন বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? অর্থাৎ দেশের মানুষকে বুঝিয়েছেন, অর্থাৎ দেশের মানুষকেই কি উনি বুঝিয়েছেন। তাহলে 14 নম্বরের উত্তর হচ্ছে দেশের মানুষকে। তো এরপরে দেখো আমাদের আরেকটা উদ্দীপক আছে, দেখো 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপক থেকে। স্বামীর মৃত্যুর পর দেখো, স্বামীর মৃত্যুর পর ছেলে তারেক ও মামুনকে নিয়ে অথই জলে পড়ে যান আমেনা বেগম। নিজের সংসারে কাজের ফাঁকে ফাঁকে দুটি বাড়িতে গৃহকর্মের কাজ করেন। তিনি একার উপার্জনে 3 বেলায় খাবার, তার যে একার উপার্জন সেটা দিয়ে 3 বেলা তাদের খাবার জুটত না। কিন্তু তারেক ও মামুন এ বিষয়ে উদাসীন, তারা সারাদিন বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করে সময় কাটান। তো 15 নম্বর প্রশ্ন দেখো, আমেনা বেগমের অবস্থার সাথে নিচের কোন চরিত্রটি মিল পাওয়া যায়? অর্থাৎ একলা নিজে কত দিকে যাবে, সকাল থেকে খাড় কেচে কাতর হয়ে যায়। এখানে মূলত সর্বজয়ের কথাটার সাথে মিলে যায়, অর্থাৎ 2 নম্বরের সাথে মিল আছে। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় ছাত্রাবাস বস্তি কিভাবে উজাড় হলো? নির্বিচারে গণহত্যার মাধ্যমে উজাড় হলো। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, 21-এর গল্প রচনায় তপু কিভাবে ফিরে এসেছিল? মৃত লাশ হয়ে ফিরে এসেছিল, এটা আমরা জানি। এরপরে দেখো 21-এর গল্প রচনায় তপু এখানে হবে হচ্ছে কঙ্কাল অবস্থায় ফিরে এসেছিল, বুঝতে পেরেছ? তো 21-এর গল্প রচনায় তপু কিভাবে ফিরে এসেছিল? কঙ্কাল অবস্থায় ফিরে এসেছিল। এরপরে দেখো উদ্দীপক আরেকটা এখানে দেওয়া আছে আমাদের। উদ্দীপকটা হচ্ছে দেখো, আজি ঝড়ো ঝড়ো মুখর হয়ে বাদল দিনে জানিনে কেন যে কিছু তেমন লাগে না। তো এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এখানে গানের কয়েকটা চরণ দেওয়া আছে। তো দেখো এটা কবিতা এটা। তো 18 নম্বর যে উদ্দীপকটা আছে, উদ্দীপকের শেষ চরণের সাথে বৃষ্টি কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটা? যে কেন যে কিছুতে মন লাগে না, অর্থাৎ তৃষিত বনের সাথে জেগে ওঠা তৃষ্ণা তপ্ত মন, অর্থাৎ তৃষ্ণা তপ্ত বৃষ্টির আকাঙ্ক্ষা বা কখন বৃষ্টি আসবে, সবাই কি এক অধীর আগ্রহে আছে এবং কখন বৃষ্টিতে ভিজবে এবং প্রকৃতি কখন তার রূপে ফিরে আসবে এবং সেটা শীতল হবে। তো এটা হচ্ছে 18 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে 3। 19 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপক ও বৃষ্টি কবিতায় যে ভাবটি ফুটে উঠেছে তা হলো 2 এবং 3 মানব জীবনের হতাশার চিত্র এবং প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গ। দেখো তাহলে এখানে আমাদের হচ্ছে তোমার প্রশ্নের উত্তর হবে যে মানব জীবনের হতাশার চিত্র ও প্রকৃতি ও মানুষের অন্তরঙ্গ সম্পর্ক যেটা আছে। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন যেটা আছে, 21-এর গল্পে কে গল্প করার ব্যাপারে উস্তাদ ছিল? তপু গল্প করার ব্যাপারে উস্তাদ ছিল। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। প্রত্যুপকার গল্পে এখানে কি বলতে বুঝিয়েছেন? অর্থ সংকটের কথাটা এখানে মূলত 2 নাম্বার যেটা, যে তার কাছে যেহেতু কিছু ছিল না তো সেটা সে ভালো করে বুঝতে পারছিল অর্থ সংকটের বিষয়টা। 2 নাম্বার 22 নম্বর যে প্রশ্নটা আছে, বোশের কবিতায় কার ভিটে গুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? মহাবীরের ভিটেটা ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 23 নম্বর দেখো, জীবন বিনিময় কবিতায় নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা। জীবন বিনিময় কবিতায় নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা, অর্থাৎ হুমায়ুনের মৃত্যুর আশঙ্কায় সবাই কি চুপ করে রয়েছে। এরপরে দেখো আরেকটা এখানে বলা যায়, দায়িত্ব পালনে অপারগতায় সে কি তারা সবাই চুপ করে রয়েছে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন 24 এবং 25 নম্বর উদ্দীপক দেওয়া আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাফিস বাড়ি ফেরার পথে, দেখো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাফিস বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় 2টি পা হারিয়ে পঙ্গু হয়ে যায়। এখন তার
ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও স্বজনরা তাকে খোঁজখবর রাখে না এবং দেখা হলে কথা বলতে আগ্রহ প্রকাশ করে না। এতে সে ভেঙে না পড়ে তথ্য প্রযুক্তির দক্ষতা কাটিয়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন শুরু করে। 24 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকের বন্ধুবান্ধব ও স্বজনদের আচরণের সাথে শুভাগল্পের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি? শুভগল্পের সাদৃশ্যপূর্ণ বাক্য যদি বলি, সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। তো এটা হচ্ছে এটার উত্তর। 24-এর উত্তর হচ্ছে 4 নাম্বারটা। 25 নাম্বার দেখো, নাফিজের সাথে শুভার মনোভাবের বৈপরীত্যের দিকগুলো কি কি? শুভার মনোভাবের বৈপরীত্য দিকগুলো হচ্ছে আত্মপ্রত্যয় এবং স্বাবলম্বিতা। আত্মপ্রত্যয় এবং স্বাবলম্বিতা। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 2, 1 ও 3। 26 নম্বর দেখো, শুভাগল্পে অপরাহ্নে প্রতাপকে নদীর তীরে প্রায় কোন কাজে নিযুক্ত দেখা যেত? অর্থাৎ ছিপ ফেলে মাছ ধরার দিকটা নিয়োজিত দেখা যেত। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি অভ্যাগত নন বলতে কি বোঝা যাচ্ছে? এখানে অভ্যাগত নন কেন? জন্মভূমির সাথে তার আজীবন সম্পর্ক থাকে, সে কি কোনো অভ্যাগত নয়, অপরিচিত কেউ নয়। 28 নম্বর প্রশ্ন দেখো, প্রবাসবন্ধু রচনায় হরফুন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? যে কোনো কাজে পারদর্শী, অর্থাৎ সকল কাজের কাজী। অর্থাৎ কি সকল কাজের কাজী, যে সকল কাজের কাজী অর্থাৎ হরফুন, এখানে বলছে হরফুন মৌলা অর্থাৎ সকল কাজের কাজী, সকল কাজের কাজী বোঝাচ্ছে। এরপরে দেখো বলতে কি বোঝানো হয়েছে? এখানে বল সকল কাজের কাজে এবং যে কোনো কাজে পারদর্শী। 29 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যুপকার রচনায় আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে মুক্ত করেছিলেন কেন? উপকারের প্রতিদান দিতে, উপকারের প্রতিদান দিতে। 30 নম্বর দেখো, একটা উদ্দীপক, সর্বশেষ যেটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে মূলত তোমাদের আমি আজকে সমাধান দিচ্ছি, এটা হচ্ছে ঘ সেট। এটা মূলত হচ্ছে ঘ সেট। তোমাদের যেটা আমি সমাধান দিচ্ছি এটা হচ্ছে ঘ সেটের। দেখো 30 নম্বর, নিশ্চিন্তপুর গ্রামে একতারা হাতে হাজির হলেন এক চারণ কবি। তার গান শুনে সমবেত জনতার একজন পরিচয় জিজ্ঞাসা করলে জবাবে তিনি গাইতে থাকেন, আমি জন্মেছি এই বাংলায়, বাংলায় আমার ঘর, এই বাংলায় কেউ নয় আমার পর। তো এই চরণের মাধ্যমে কবির জবাবে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে? তো দেখো এখানে মূলত 4টা অপশন আছে। পরস্পরের প্রতি ভালোবাসা, এটা হবে না। এরপর দেশের সাথে তার নারীর সম্পর্ক, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এখানে মূলত হবে 2 নাম্বারটা, দেশের সাথে তার নারীর সম্পর্ক, অর্থাৎ যে তার আত্মার টান আছে সেটাই কি এখানে প্রকাশ পেয়েছে। তো প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন। তোমরা বাংলা পরীক্ষাটা আমি আশা করি ভালো দিয়েছো। অনেক সহজ একটা প্রশ্ন হয়েছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তো তোমরা আশা করি পরবর্তী যে আমরা সাজেশনগুলো দেবো, অলরেডি আমরা বাংলা দ্বিতীয়ের জন্য একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছি। এখান থেকে ইনশাল্লাহ আমরা 100% কমন পাবোই। এবং তোমরা আমাদের যে সাজেশন, আমাদের চ্যানেল পক্ষ থেকে যে সাজেশনটা তৈরি করা হয়েছিল, দেখো স্ক্রিনে আমাদের সাজেশনের সম্পর্কে যে কথাগুলো দেওয়া আছে, বিগত পরীক্ষায় আমরা ইনশাল্লাহ সবগুলোতে কমন পেয়েছি। যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।